আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো লাম্পি স্কিন ডিজিজ নিয়ে। লাম্পি স্কিন ডিজিজ আমরা সকলে জানি যে এই ডিজিজটি বর্তমানে খুবই লিথাল আমাদের লার্জ অ্যানিমেলের জন্য। এই লাম্পি স্কিন ডিজিজ এটাকে আমরা নেথলিং ডিজিজও বলি। লাম্পি স্কিন ডিজিজ অথবা নেথলিং ডিজিজ ভাইরাস। লাম্পি স্কিন ডিজিজ লাম্পি স্কিন ডিজিজ এখানে নামের মাঝেই একটা উত্তর আছে যে লাম্পি স্কিন ডিজিজ এটা অ্যানিমেলের যে বডির লার্জেস্ট অর্গান বা লার্জেস্ট পার্ট অর অর্গান। আমরা যদি বলি যে আমাদের বডির লার্জেস্ট অর্গান বা লার্জেস্ট পার্ট আমরা বলতেছি সেটা স্কিন। লাম্পি স্কিন ডিজিজ কোথায় হয়? এটা আক্রান্ত করে অ্যানিমেলের বডির সবচেয়ে বড় অর্গান বড় পার্ট স্কিন। এই স্কিনকে অ্যাটাক করে। লাম্পি স্কিন ডিজিজ যে কোনো বয়সের অ্যানিমেলে হতে পারে, যে কোনো বয়সে। তবে ইয়াং অ্যানিমেল অপেক্ষাকৃত বেশি আক্রান্ত হয়। এনিএস যে কোনো বয়সের অ্যানিমেল হতে পারে, তবে ইয়াং অ্যানিমেল সবচেয়ে বেশি আক্রান্ত হয়। লাম্পি স্কিন ডিজিজ যে কোনো ব্রিড আক্রান্ত হতে পারে, দেশি বিদেশি ক্রস আক্রান্ত হতে পারে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং মারা যায় দেশি ব্রিড এবং সাহিওয়াল ব্রিড। দেশি ব্রিড প্লাস শাহিওয়াল ব্রিড। দেশি ব্রিড এবং শাহিওয়াল ব্রিড সবচেয়ে বেশি পরিমাণে আক্রান্ত হয় এবং মারা যায়। তাহলে মরবিডিটি প্লাস মর্টালিটি হাই প্লাস মর্টালিটি। মরবিডিটি প্লাস মর্টালিটি হাই কার? দেশি ব্রিড এবং শাহিওয়াল ব্রিডের। আমরা যত লাম্পি আক্রান্ত বাছুর পাই বা গরু পাই, তার অধিকাংশই হচ্ছে দেশি ব্রিড এবং শাহিওয়াল ব্রিড। হ্যাঁ, কোনটা নাই? এক্সপ্লোরার টেকনো আর কি। হ্যাঁ, এটা আইফোনের দেখেন যে দেন।
তাহলে দেশি ব্রিড এবং শাহিওয়াল যে ব্রিডটা আছে, এই দুইটা ব্রিড বেশি আক্রান্ত হয় এবং মারা যায়। যে কোনো ব্রিড আক্রান্ত হইতে পারে। ফ্রিজিয়ান যদি আমরা ধরি, যে হলস্টেইন ফ্রিজিয়ান, এটা তুলনামূলক আক্রান্ত কম হয় এবং জটিলতা কম হয়। ভাই আসসালামু আলাইকুম। ভাই বলেন, এই তো বাসা আসলাম এখন আপনাদের দিক থেকে। ভাই আমি একটা লাইভ ক্লাসে আছি, তো ক্লাসটা শেষ করে ফোন দিচ্ছি আপনার। হ্যাঁ, তাহলে এই ব্রিডের একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান, দেশি, শাহিওয়াল, এই তিনটা ব্রিডের মধ্যে তিনটাতে আক্রান্ত হয়, কিন্তু সবচেয়ে মারা যায় এবং জটিলতা হয় দেশি এবং শাহিওয়ালে। ফ্রিজিয়ানেও আক্রান্ত হয়, তুলনামূলক বেশি হয় এই দুইটাতে। এই জন্য আমার ব্যক্তিগত মতামত, যদি কেউ এই দুইটা ডিজিজ থেকে তার ফার্মকে মুক্ত রাখতে চায়, তাহলে যেন এই দুইটা ব্রিডকে অ্যাভয়েড করে, অর্থাৎ দেশি ব্রিড এবং শাহিওয়াল ব্রিড আমাদের রাখা যাবে না। লাম্পি স্কিন ডিজিজ থেকে যদি কেউ বাঁচতে চায়, এই দুইটা ব্রিড যেন না পালে। লাম্পি স্কিন ডিজিজ থেকে বাঁচার উপায় দুইটা। লাম্পি স্কিন ডিজিজ থেকে বাঁচার উপায় দুইটা। যে প্রিভেনশন যদি আমি বলি, যে এক নম্বরে হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন, এই ডিজিজটা যখন প্রথম আসে তখন আমাদের হাতে কোনো রকম কোনো ভ্যাকসিন ছিল না। এই জন্য ওই সময় গোট পক্স ভ্যাকসিন সাজেস্ট করা হয়েছিল। যেহেতু লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসটা ওই পক্স ফ্যামিলির অন্তর্ভুক্ত, সেই নিরীক্ষে ওই সময় গোট পক্স সাজেস্ট করা হয়েছিল। কিন্তু এখন কিন্তু লাম্পির পর্যাপ্ত ভ্যাকসিন আছে, এখন স্পেসিফিক লাম্পিরেই ভ্যাকসিন আছে। এই জন্য আমরা এখন স্পেসিফিক লাম্পির ভ্যাকসিন দেব। যেমন আমি এখন যে ভ্যাকসিনটা করাই, বোভিভ্যাক্স এলএসডি, এটা হচ্ছে এসিআই এর। হ্যাঁ, এটা এসিআই কোম্পানির। আচ্ছা, এটা হচ্ছে যে 2 ml পার অ্যানিমেল। রুট সাবকাট, ঠিক আছে? এটা 2 ml পার অ্যানিমেল সাবকাট। এটা একদিনের বাচ্চা থেকে শুরু করে একবারে অ্যাডাল্ট, এটার কোনো মানে ক্লাসিফিকেশন হবে না। অর্থাৎ এই ভ্যাকসিনটা একদিনের বাচ্চা থেকে শুরু করে যত বড়ই অ্যাডাল্ট হোক আমরা দেব। 2 ml প্রেগনেন্ট অ্যানিমেলও দেব। তাহলে আমাদের একটা ভ্যাকসিনেশনের প্রবলেম সলভ হয়ে গেল। এটা ইমিউনিটি আসতে 21 দিন সময় লাগে। অর্থাৎ আজকে যদি কেউ ভ্যাকসিন দেয়, 21 দিন সময় লাগবে। এটা বুস্টার ডোজ দিতে হবে 1 বছর পর। অর্থাৎ এই ভ্যাকসিনটা দিলে আমার 1 বছর ইমিউনিটি থাকবে। দুই নাম্বার হচ্ছে ভ্যাকসিনেশন। যখন এলাকায় আক্রান্ত দেখা মানে
শুরু হয়ে যায়, যে অনেক গরু আক্রান্ত হয়েছে, তখন আমরা ভ্যাকসিন দেব না। আমাদের একটা ম্যাল প্র্যাকটিস আছে যে যখন এলাকায় আক্রান্তর হার বাড়ে তখন আমরা ভ্যাকসিনেশনের হার বাড়াই, এটা ঠিক না। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে অ্যাভয়েড দেশি প্লাস শাহিওয়াল ব্রিড। এই দুইটা ব্রিডকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ একটু যদি চিন্তা করেন যে আমরা যদি এক বছর শুধু দেশি এবং শাহিওয়াল ব্রিডের প্রজনন না করাই, তাহলে পরের বছর যে বাচ্চাগুলো আসবে আমরা কিন্তু মোটামুটি একটা সলিউশনের দ্বারে চলে যাব। একটা বছর দেশি এবং শাহিওয়াল ব্রিডকে অ্যাভয়েড করতে হবে, তাহলে পরের বছর থেকে আমাদের লোডটা কমে আসবে। আর ভ্যাকসিনেশন তো মাস্ট। আমি আমার নিজের গরুতে এই ভ্যাকসিন দিয়েছি, এটা হচ্ছে প্রিভেনশন। এবার আমরা লাম্পি স্কিনের সাইন দেখব। লাম্পি স্কিন নিয়ে প্রথমে যে জিনিসটা আমরা কনফিউজ করি সেটা বলে নেই, যে নোডিউল আর ইডিমা এই দুইটাই কিন্তু আলাদা জিনিস, দুইটাই কিন্তু এক না। লাম্পিতে যেটা হয় এটা হয় নোডিউল, ইডিমা কিন্তু খুব কম হয় না, মাঝে মধ্যে দেখা যাইতে পারে। তার মানে নোডিউল এক জিনিস, ইডিমা এক জিনিস। তাহলে প্রথম যে লক্ষণটা হয় নোডিউল or lump in whole body. তাহলে নোডিউল অর লাম্প ইন হোল বডি, তার মানে পুরা বডিতে হইতে পারে অথবা আংশিকও হইতে পারে, যে নোডিউল ফরমেশন হয়। এটা বসন্তর মতো। তাহলে নোডিউল আর লিম্প হোল বডিতে হবে। এই নোডিউলগুলো যখন ওঠে তখন তার বডিতে কিন্তু পেইন হবে। তাহলে 2 নাম্বার হচ্ছে পেইন। পুরো বডিতেই পেইন হবে অথবা ফিভার আসবে। নোডিউল উঠার কারণেই কিন্তু তার ফিভারটা হচ্ছে। এখন এই নোডিউল যখন পায়ে ওঠে তখন পাটাও ফুলে যায়। পাটা যখন ফুলে যায় তখন পা খরায়, ল্যামনেস হয়। আলটিমেটলি কিন্তু জিনিসটা একই বিষয়, যে নোডিউল উঠার কারণে কিন্তু তার এই ঘটনাগুলো ঘটতেছে। ইডিমা অনেক সময় দেখা যায় ইন ব্রিস্কেট রিজিয়ন। এই ইডিমাটা কিন্তু
ব্রিস্কেট রিজিয়নে অনেক সময় হয়। আমরা এতক্ষণ যে লক্ষণগুলো বললাম এগুলা হচ্ছে বাইরে, একটা আক্রান্ত এনিমেলের বাইরের দিকে এগুলো ঘটে না, এই আক্রান্ত এনিমেলের ভিতরেও কিছু ঘটে। যেমন লিভারেও নোডুল ওঠে, নোডুল ইন ইন্টেস্টাইন। তাহলে লিভারেও নোডুল ওঠে, এই নোডুলটা ইন্টেস্টাইনেও হয়। এই ইন্টেস্টাইনে হওয়ার কারণে লাম্পি আক্রান্ত বাছুর বা গরুর রক্তের মতো পায়খানা হয়, ব্লিডিং হয়, অর্থাৎ তার পায়খানার সাথে হিউজ পরিমাণে ব্লাড আসে। নোডুলটা যখন ফেটে যায় তখন ব্লাড আসে, অর্থাৎ এটা একটা লক্ষণ। তার মানে লাম্পি আক্রান্ত গরুর বা বাছুরের ইন্টেস্টাইনেও এটা ঘটে। তাহলে একটা গরুর লাম্পি হয় কিনা বা লাম্পি হয়েছে কিনা এটা আমরা কনফার্ম কিভাবে হব, কনফার্ম ডায়াগনোসিস কিভাবে করব? কনফার্ম ডায়াগনোসিস আমরা এইভাবে করব যে এটা পুরা এলাকাতে আক্রান্ত হবে, একটা গরুর কখনো হবে না, একটা গরুর কখনো লাম্পি হবে না। অর্থাৎ আপনার খামারে 10টা গরু আছে তার একটার হবে না, অথবা আপনার বাসায় হবে পাশের বাসায় হবে না এরকম না, যে কোনো একটা বাসা হয়তো বাদ যাইতে পারে, কিন্তু টোটাল যে কমিউনিটি আছে বা টোটাল যে পপুলেশন আছে এটার ম্যাক্সিমামে এফেক্ট করবে। এরকম না যে শুধু আপনার একটা গরুর হয়েছে আর কারোর গরুর হয়নি, তাহলে এটা লাম্পি না। লাম্পি হইতে গেলে তাকে ম্যাক্সিমাম গরুকে আক্রান্ত করতে হবে। আমরা যত ধরনের ডাইউরেটিক্স আছে এই ডাইউরেটিক্স গুলো অ্যাভয়েড করব লাম্পিতে। লাম্পিতে ডাইউরেটিক্স অ্যাভয়েড করব। ডাইউরেটিক্স কিরকম, যেমন ফ্রুসেমাইড আছে আমাদের, মানে ডাইউরেটিক্স বলতে আমরা যেগুলাকে বুঝি, এই ডাইউরেটিক্স জাতীয় ওষুধ আমরা লাম্পিতে দেব না, লাম্পিতে দেব না। কারণ ডাইউরেটিক্স দেওয়া মাত্র কিডনিতে চাপ বাড়ে, আর লাম্পি আক্রান্ত গরুর কিডনিতে কোনো সমস্যা থাকে না। তো যখন আপনি ডাইউরেটিক্স দিবেন ওই অ্যানিমেলটার কিডনি আরো নষ্ট হয়ে যাবে, তখন অ্যানিমেলটাকে বাঁচানো আরো কঠিন হয়ে যাবে। তাহলে ডাইউরেটিক্স কেন দেই আমরা, অনেকে না বুঝে দেই। কারণ এই যে গায়ে গায়ে যে নোডুল ওঠে, এই নোডুলটাকে কমানোর জন্য অনেকে ডাইউরেটিক্স দেয়। নোডুল কিন্তু কোনোদিনও ডাইউরেটিক্স দিয়ে কমবে না। যদি ইডিমা হয় সেক্ষেত্রে ডাইউরেটিক্স কাজ করবে, কিন্তু নোডুল যেটা, নোডুল কখনোই কমবে না। আমরা যখন নোডুলকে এই নিডল দিয়ে পাংচার যদি করি তাহলে ব্লাড আসবে, আর যেটা ইডিমা হয় ইডিমাকে পাংচার করলে পানি আসে, ফ্লুইড আসে। তার মানে মোট কথা হচ্ছে আমরা লাম্পি আক্রান্ত বাছুরকে বা গরুকে আমরা ডাইউরেটিক্স জাতীয় ওষুধ দেব না। আমরা লাম্পি আক্রান্ত গরুতে স্টেরয়েড দেব না। লাম্পি আক্রান্ত গরুতে
বা লাম্পি স্কিন ডিজিজ হলে ওই অ্যানিমেলের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যায়। সেক্ষেত্রে যদি আমরা স্টেরয়েড দিই, সেক্ষেত্রেও তার রোগ প্রতিরোধ ক্ষমতা আরো কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কন্ডিশন যতই ভয়াবহ হোক, যতই ইমার্জেন্সি হোক, আমরা স্টেরয়েড দেব না। একটা বাছুরের এলএসডি হয়েছে, এলএসডি আক্রান্ত একটা বাছুর। এলএসডি আক্রান্ত একটা বাছুরের পুরো বডিতে নডুল হয়েছে। এই নডুলটা আমরা বাইরে থেকে যেটা দেখতেছি, নডুল হয়েছে। এই নডুলটা আমরা দেখতেছি স্কিনে। এই যে নডুলটা স্কিন থেকে লিভারে যে নডুল হয়, আমরা যে বলছি তা লিভারেও হয়। এটা কিন্তু একদিন একসাথে হবে না, অর্থাৎ স্কিন দিয়ে শুরু হয়। এই লিভারটা, এই নডুলটা লিভারে ফরমেশন হইতে সময় লাগে 10 থেকে 15 দিন। তারপরে লিভারে হবে। অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত একটা বাছুরের চামড়ায় যেসব নডুল হয়েছে, এই প্রথম 10 থেকে 15 দিন এই নডুলটা চামড়ার মধ্যেই থাকে বা আক্রান্ত রেজিয়নেই থাকে। 10 থেকে 15 দিন পরে এটা লিভারে ফরমেশন হয়। অর্থাৎ এই 10 থেকে 15 দিন সময় হচ্ছে উপযুক্ত সময়। এই অ্যানিমেলটা যদি এর মধ্যেই রিকভার হয় তাহলে তো বেঁচে যাবে। যখনই লিভারে চলে যাবে তখন আর বাঁচানো অসম্ভব। যেহেতু লাম্পি স্কিন ডিজিজে ব্যথা হয়, ল্যামনেজ হয়, জ্বর হয়, এটার জন্য আমরা নাসিড দেব। এই পিএস ভেট আর R3 ভেট। ml দেব 100 কেজির জন্য। বাসায় কি করলে? এখন যাবো না, এখন বাসায় তৈরি করা আগে বেড়াই। দেখি হয় তৈরি করে দেওয়া হয় না, বলে রাখেন তারপর দেখা যাবে। বলি দেন দেওয়া হয় না। এখন লাম্পি স্কিন ডিজিজে যেহেতু দীর্ঘদিন ব্যথা থাকে, দীর্ঘদিন জ্বর থাকে, এই জন্য আমরা এই নন স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক হব। কিরকম? যে আমরা দেখি যে লাম্পি স্কিন ডিজিজে বা এই লাম্পি স্কিন ডিজিজ যখন হয়, যে অনেক অ্যানিমেল ব্যথা থাকা সত্ত্বেও খাওয়া দাওয়াটা চালু রাখে বা খায়। অর্থাৎ আমরা ওই অ্যানিমেলটার ফিডিংটাকে গুরুত্ব দেব। যদি অ্যানিমেলটা মোটামুটি তার খাওয়া দাওয়া ঠিক থাকে, তখন আমরা আর নন স্টেরয়েড দেব না। কিন্তু যদি এরকম হয় জ্বর আসছে, সে তো খাবে না, তখন দেব। ব্যথার কারণে সে খাইতে পারতেছে না, বসতে পারতেছে না, অনেক সময় বসতে পারে না, তখন দেব। কিন্তু যদি আমরা একটা করব যে সে আসলে মালিকের মুখে শুনবো যে আপনি যে সারাদিন তাকে খাদ্য দিচ্ছেন কিরকম খাচ্ছে, মালিক যদি বলে যে না তার খাওয়া দাওয়া মোটামুটি প্রায় স্বাভাবিক,
সেক্ষেত্রে আমরা বন্ধ রাখবো। কারণটা হচ্ছে যেহেতু এটা দীর্ঘমেয়াদী একটা রোগ, দীর্ঘদিন আপনি যদি নন স্টেরয়েড দেন তো এনিমেল ওটা এমনিই অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমরা একটু ব্রেক দিয়ে দিতে পারি। ব্রেক, এখানে ভুল বোঝার কোনো কারণ নাই যে আমি কেন দেব না বা কেন দেব, আপনি দিতেই পারবেন। কিন্তু যদি এরকম হয় যে না অ্যানিমেলটা মোটামুটি প্রায় স্বাভাবিক পর্যায়ে আছে, সেক্ষেত্রে আপনি 2-3 দিন গ্যাপ দিতে পারেন। আমরা লাম্পি আক্রান্ত বাছুরে বা গরুতে প্রথম 2 দিন এই ট্রিটমেন্টটা দেব, সোবিনেট বা সোডিকাপ। এইটা খুবই জরুরি, কারণ লাম্পি স্কিন ডিজিজে কিন্তু ভাইরেমিয়া হয়। এই ভাইরেমিয়াটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি এই সোডিবাই কার্বের মাধ্যমে, কারণ আমরা জানি সোডিবাই কার্ব যে ক্ষারীয় পরিবেশ তৈরি করে, এই ক্ষারীয় পরিবেশে এই ভাইরাসটা সার্ভাইভ করতে পারে না। প্রথম 2 দিনে আমরা দেব। এই সোডিবাই কার্ব দিয়ে অনেক বাছুরকে বাঁচানো সম্ভব হয়েছে। একবারে সিভিয়ার লাম্পি ছিল, বাঁচানো সম্ভব হয়েছে প্রথম 2 দিন, আর না বেশি না, প্রথম 2 দিন। আমরা প্রথম থেকেই লিভারটাকে প্রোটেক্ট করার চেষ্টা করব। যেহেতু আমরা জানতেছি কয়েকদিনের মধ্যেই লিভারটা আক্রান্ত হয়ে যাবে, লিভারটা যাতে আক্রান্ত না হয় এই জন্য আমরা একটা ভালো মানের লিভার টনিক দেব। ভালো মানের, আমার কাছে এই লিভার টনিকটাকে সবচেয়ে ভালো মনে হয়। আপনার কাছে যদি অন্য কোনো লিভার টনিক ভালো মনে হয় আপনি সেটা দিবেন। আমরা কেন লিভার টনিক প্রথম থেকেই দেব, যাতে লিভারটা আক্রান্ত না হয়। না না কালকে থেকে ওটা 4 নম্বরে একটা অ্যান্টিভাইরাল রাখতে হবে। একটা অ্যান্টিভাইরাল আপনি রাখবেন। আমার যেটা ভালো লাগে আমি সেটা লিখতেছি, আপনি যে আমার মনোলাউরিন অয়েলটা ভালো লাগে, পাউডার ফ্রাসি 12। আমি এফএমডিতে এবং এলএসডিতে এই পাউডারটা ব্যবহার করি, আমার খুব ভালো লাগে। এফএমডি প্লাস এলএসডি 100 কেজির জন্য 5 গ্রাম, দিনে একবার 7 দিন। আমি এফএমডিতে প্লাস এলএসডিতে এটা ব্যবহার করি। এবং আরো বিষয় হচ্ছে যে আক্রান্ত হওয়ার আগে আমি ম্যাক্সিমাম খামারিকে এই ধরনের পরামর্শ দিই, লিভার টনিক এবং ফ্রাসিবারো। যে একটা গরু আক্রান্ত হয় নাই, অনেক সময় এই ধরনের পরামর্শ আমাদেরকে দিতে হয়। আমি লিভার টনিক এবং ফ্রাসিবারো সাজেস্ট করি। ফ্রাসিবারো হচ্ছে এসিআই এর মনোলাউরিন অয়েল, এটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাল। এই যে লাম্পিতে ফ্লুইড থেরাপিটা হচ্ছে মেইন। ফ্লুইড থেরাপি, যেমন যখন অ্যানিমেল খাওয়া দাওয়া বন্ধ করবে, যখন এটা মনে রাখতে হবে,
যখন অ্যানিমেল খাওয়া দাওয়া বন্ধ করবে জ্বর থাকবে না, জ্বর থাকলেও নাসির দিয়ে জ্বরটাকে কমাই নিতে হবে। তারপরেও যদি অ্যানিমেল না খায় তাহলে আমরা ফ্লুইড থেরাপি দেব ডিএনএস। আচ্ছা, আমি বলতেছি একটা আমরা দেখছি যে লাম্পিতে 10-12 দিন পার হয়ে গেলে ওই গরুটার বা বাছুরটার খাইতে চায় না, ওই বাছুরটাকে আমরা ডিএনএস দেব। আগে যদি জ্বর থাকে নাসির দিয়ে জ্বর কমাই নিয়ে তখন আমরা ডিএনএস দেব প্রতিদিন তার ওয়েট অনুসারে 500-1000 বা তার উইকনেসের ওপরে তাকে আমরা স্যালাইন দিয়ে রাখবো। আর আমরা যখন সোডিবাই কার্ব দেব বা যখন আমরা সোডিয়াম বাইকার্বনেট শিরায় দেবো, যেটা আমরা 2 নাম্বার দেখলাম, তখন আমরা হার্টম্যান দেব। এখানে আমরা 2টা ফ্লুইড থেরাপি চুজ করব। যখন আমরা তাকে এনার্জি সোর্স হিসাবে কিছু দেব তখন আমরা ডিএনএস দেব। আর যখন আমরা সোডিয়াম বাইকার্বনেট ইউজ করব তখন আমরা হার্টম্যান সলিউশন দেব। এখন সোডিয়াম বাইকার্বনেট যেটা ট্রিটমেন্ট শেষ, সোডিয়াম বাইকার্বনেট যেটা এটা আপনি যত তাড়াতাড়ি দিতে পারবেন তত তাড়াতাড়ি ভালো, যত তাড়াতাড়ি দিতে পারেন। এখন এরকম কেস পাইছেন যে আপনি যে সময় গেছেন ওটা অলরেডি 15 দিন হয়ে গেছে, এরকম আমরা পাই যে অনেক লেট হয়, টু লেট। আমরা তো অনেক দেরিতে যাই, আপনি তখনও দিবেন, যদি দেওয়া না থাকে আপনি দিবেন, কারণ ভাইরেমিয়া হয় প্রচুর পরিমাণে, আপনি দিবেন। আমি দেই, আমি যে কোনো স্টেজে পাইলে যদি দেওয়া না থাকে আমি কিন্তু সোডিয়াম বাইকার্বনেট দেই, ঠিক আছে? আচ্ছা, একটা লাম্পি আক্রান্ত বাছুর ভালো যে হবে কিভাবে বোঝা যায়, সেটা হচ্ছে তার নডিলগুলো ফেটে যায়। নডিউল যখনই ফেটে যায়, একটা যদি পুরা বডিতে কোথাও এক জায়গায়ও ফাটে, নডিউল যখন ফেটে যায় তখন ধরে নিতে হবে এটা ভালো হয়ে গেছে, এটাতে আর বড় ধরনের কোনো ঝুঁকি নাই, এটা এখন ভালো হয়ে যাবে। ওই ধরনের গরুতে আমরা আর সোডিয়াম বাইকার্বনেট ইউজ করব না। যদি এরকম হয় যে একটা গরুর পুরা শরীরে নডিউল হয়েছে কিন্তু 2-1 জায়গায় ফেটে গেছে, তাহলে ধরে নিতে হবে এটা ভালো হয়ে যাবে, ওইটাতে আমরা সোডিয়াম বাইকার্বনেট ইউজ করব না। এখন একটা বাছুরের পুরা বডিতে নডুল হয়েছে, ওই নডুলগুলো যদি সবগুলো ফেটে যায় তাহলে কিন্তু ঘা হয়ে যাবে। ওই সময় আমরা সেকেন্ডারি কন্টামিনেশন প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক দেব। অ্যান্টিবায়োটিকটা আমরা কখন দেব? যখন পুরো শরীরে ঘা ফেটে যায়, ঘা হয়ে যাবে, বা পা ফেটে গিয়ে ঘা হচ্ছে, তখন আমরা অ্যান্টিবায়োটিক দেব। অ্যান্টিবায়োটিক আপনি সেফট্রিয়াক্সনও দিতে পারি, অথবা আমরা পেনিসিলিনও দিতে পারি, অক্সিরেট্রাও দিতে পারি, যে কোনো একটা আমরা দেব, কিন্তু শর্ত হচ্ছে ঘা না হওয়া পর্যন্ত আমরা দেব না। যখন ফেটে ঘা হবে তখন আমরা অ্যান্টিবায়োটিক দেব, তার আগে না। অটোহেমোথেরাপিটাও কাজ করে, অর্থাৎ একটা অ্যানিমেলের, যে অ্যানিমেলটাতে এলএসডি হয়েছে ওই অ্যানিমেলটাতে আপনি অটোহেমোথেরাপি দিতে পারেন। তবে এখানে কথা হচ্ছে যদি 7 থেকে 10 দিন এর মধ্যেই দিতে হবে।
অর্থাৎ অ্যানিমেলটার আক্রান্ত হওয়ার 10 দিনের মধ্যেই অটো হিমোথেরাপি দিতে হবে। অ্যানিমেলটা আক্রান্ত হওয়ার প্রথম 10 দিনের মধ্যেই দিতে হবে। কেন? এই সময়ে যে ভাইরেমিয়া থাকে 10 দিন পরে ভাইরেমিয়াটা আরো বেশি হয়। অর্থাৎ অটো হেমোথেরাপিটাও কিন্তু এক প্রকার ভ্যাকসিন। আমরা যেমন একটা অ্যানিমেল যে রোগে আক্রান্ত হয় ওই রোগের ভ্যাকসিন দিতে কিন্তু নিষেধ করি, কারণ ওই সময় হিতে বিপরীত হয়। তো অটো হেমোথেরাপিটাও ওয়ান কাইন্ড অফ ভ্যাকসিন। তারপরও আমরা কেন দিতে বলতেছি, যেহেতু ওই অ্যানিমেলের নিজস্ব ব্লাড থেকে আমরা নিচ্ছি, এই জন্য প্রথম 10 দিনে যে পরিমাণ ভাইরেমিয়া থাকে এই পর্যন্ত আমরা দিতে পারমিট করি বা আমরা দেই, মোটামুটি কাজ হয়। 7 দিন পর পর 3টা। এই 7 দিন পর 3টা কেন দিতে বললাম? কারণ প্রথমটা দিলে অনেকটা অ্যানিমেলটা কন্ট্রোল হয়, তখন ভাইরেমিয়াটা আবার কমে যায়, তখন আমরা আবার দিতে বলি। যদি এরকম হয় যে অ্যানিমেলটা অলরেডি 15 দিন হয়ে গেছে, তখন আর অটো হিমোথেরাপি দিলে সমস্যা আরো বাড়বে, তখন আর দিয়েন না। এর মধ্যে হলে দিবেন। প্রথমটা দেওয়ার পর অ্যানিমেলটা অনেকটা কন্ট্রোল হয়, তখন আমরা আবার দিতে বলি। আর আমরা নর্মালি 10 দিনের পরে দিতে নিষেধ করি, যেহেতু প্রথমটা যদি আপনি 10 দিনের আগেই দেন তাহলে তখন 7 দিন পর দেওয়া যাবে। যে অ্যানিমেলটা সুস্থ হয় ওই অ্যানিমেল থেকে যদি বড় অ্যানিমেল অ্যাডাল্ট হয় 20 মিলি ব্লাড আপনি অসুস্থ অ্যানিমেলে দিতে পারেন। যে অ্যানিমেলটা লাম্পি হয়ে সুস্থ হয়েছে ওই অ্যানিমেলের 20 মিলি ব্লাড নেবেন। এই 20 মিলি ব্লাড সরাসরি মাংসে পুশ করবেন। আমি এরকম করি। তার মানে একটা অ্যানিমেলের লাম্পি হয়েছে, সে সুস্থ হয়েছে, ওই অ্যানিমেল থেকে 20 মিলি ব্লাড নিয়ে মাংসে সিরিঞ্জে নিয়ে অন্য আক্রান্ত অ্যানিমেলের মাংসে দিতে হবে। যদি একটু অ্যান্টিবডি পাওয়া যায় অনেক সময় কাজ করে। আমরা এই লাম্পিতে সেভারেল ভাবে ট্রাই করছি, কারণ আপনারা জানেন এই লাম্পিতে যখন প্রথম আসে তখন তো এটাকে কেউ বুঝতেই পারে নাই যে আসলে লক্ষ্য উদ্দেশ্য কি। লাম্পি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করেন, কারণ অনেক প্রশ্ন লাম্পি নিয়ে। লাম্পিতে যে আহামরি জাদুকরি কোনো প্রোটোকল নাই, আপনি এই প্রোটোকল ফলো করলে আপনি অনেকটা রেসপন্স পাবেন। লাম্পিতে সবচেয়ে যেটা জটিলতা হয় যে আমরা লেটে যাই বা আমাদের কাছে লেটে আসে, এই জন্য হয় জটিলতা। লাম্পিতে যদি কেউ ফ্লুইড থেরাপি চালায় উনি ভালো রেজাল্ট পাবে। ফ্লুইড থেরাপিটা দিলে খুব ভালো পাবেন, রেজাল্ট পাবেন। পা ফুলে যায় এবং ব্রিস্কেট ফুলে যায়, কিন্তু তাপমাত্রা 103, এটা কি এলএসডি স্পেসিস সার? এখন এটা এখন আপনার পা ফুলে গেছে, ব্রিস্কেট ফুলে গেছে, তাপমাত্রা 103, এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে লাম্পি, আবার নাও হইতে পারে। আপনি আপাতত সিমটোমেটিক ট্রিটমেন্ট চালান, ব্যথানাশক দেন, কমে যাবে। আর লাম্পি হইতে গেলে আপনাকে ওই তো বললাম যে টোটাল কমিউনিটিকে আক্রান্ত করতে হবে। এখন আদার্স সিমটম গুলো বলতে হবে, যে যদি আপনার স্পেসিফিক সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়ার পরেও জ্বর না কমে, পা ফোলা না কমে, তখন ধরে নিতে হবে লাম্পি। কারণ লাম্পিতে সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়ার পরেও কমবে না। যদি আপনার সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়ার পরও না কমে তাহলে, এবং আশেপাশের বাড়িতে যদি আরো দেখা যায়, তাহলে এটা মোটামুটি লাম্পি। শ্বাসকষ্ট হলে করণীয়, শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হয়। কারণ তার নেজাল যে প্যাসেজ আছে, এই নেজাল প্যাসেজ, যে নেজাল ওয়ে যেটাকে বলতেছি আমরা, এখানেও নডুল হয়। অর্থাৎ এইটা যদি তার আমি নেজাল প্যাসেজ ধরি,
এই নেজাল প্যাসেজ এইখান দিয়ে আমার বাতাস আসতেছে, এখানেও নডুল হয় ভিতরে, অনেক ভিতরে নডুল হয়। এই কারণে এই সমস্যাটা হচ্ছে। এটা আপনি ইনহেলার দেন, নেবুলাইজিং করেন, এটা হবে না যতক্ষণ না পর্যন্ত ওই নডুলটা ফেটে যাবে এবং হিলিং হবে, না হলে হবে না। নেজাল প্যাসেজের খুব ভিতরে নডুল হয়েছে, এই নডুল হওয়ার কারণে আপনার বাতাস ঠিক মতো আসতে পারতেছে না, এই জন্য তার শ্বাসকষ্ট হচ্ছে। এই কারণে আপনার শ্বাসকষ্ট হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় কোন অধিকাংশ বাছুরে একটা নাকের রাস্তা দুইটা বন্ধ হয়, পাশ দিয়ে নতুন করে আর একটা ন্যাচারাল ভাবে বের হয় রাস্তা, এটা প্রাকৃতিক। যে আমরা বলি যে নাক ফেটে গেছে, নডুল ফাটানোর জন্য আমরা কিছুই করতে পারি না। নডুল ফাটানোর জন্য স্পেসিফিক আপনি ট্রিটমেন্টেই এনাফ। এটা নির্ভর করতেছে ভাইরাসের মিউটেশনের ওপর। 2020 সালে যে ভাইরাসটা দেখা গেছে ওটা তত শক্তিশালী ছিল না, ওটার কোনো মর্টালিটি ছিল না। কিন্তু 2022 সালে যেটা দেখা গেছে সেটার মর্টালিটি সবচেয়ে বেশি। নডুল ফাটানোর জন্য আমরা কিছুই করতে পারি না। যদি ভাইরাসের মিউটেশন আরো হয় তাহলে আরো ফাটবে না। যেমন লাম্পি ভাইরাসকে বলা হয় দুই বছর পর পর ভাইরাস, অর্থাৎ মিলাই নেন 2020, 2022, এবার 2024। 2020-এ লেস এফেক্টিভ, অর্থাৎ 2020-এ যখন প্রথম দেখা যায় এটা অত বেশি ছিল না, মানে হার্মফুল ছিল না, লেস লিথাল। এটাতে ছিল হাই লিথাল। এইবার 2024-এ দেখা যাক কি হয়, এখনো তো খবর পাওয়া যাচ্ছে না। জাহাঙ্গীর বলেন, আরে কনফার্ম তো করলেন, এখন দেখি মাগরিবটা হোক কেন, অন্যদিকে যারা ইমার্জেন্সি কাজের খবর হয় ঠিক কথা দিয়ে রাখেন, দেখা যাক। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা রেশিওটা দেখি। 20 সালে তুলনামূলক লিথাল ছিল না, মানে একেবারে কোনো সমস্যা ছিল না, 2-3 দিন অ্যান্টিহিস্টামিন দিলে ভালো হয়ে গেছে। আমি 2020 সালে অনেক টাকা ইনকাম করছিলাম লাম্পিতে শুধু অ্যান্টিহিস্টামিন দিয়ে। 3-4 দিন দিলেই ভালো হয়, মালিকের সাথে কন্ট্যাক্ট করা যায় যে আমি আপনার গরু ভালো করে দেবো, এত টাকা নেবো, কারণ আমি তো বুঝতেছি ভালো হবে। কিন্তু 2022-এ সেটা হয়নি। আপনি যাই ট্রিটমেন্ট দেন মারা গেছে বেশি। 24 সালে বোঝা যাবে, অনেক জায়গায় শোনা যাচ্ছে হয়েছে, এখন বোঝা যাবে বাকিটা, পরে আপডেট জানাবো। আচ্ছা আচ্ছা, একটা অ্যানিমেল একবার লাম্পি হয়েছে, পরের বারকে আবার লাম্পি আক্রান্ত হইতে পারে কি না? এটার উত্তরটা হচ্ছে না। একবার আক্রান্ত হলে আর আক্রান্ত হওয়ার কথা না, মানে একবার আক্রান্ত হয়েছে আর আক্রান্ত হওয়ার কিন্তু কথা না। এখন তারপরেও শোনা যায় যে হয়েছে, এটার একটা কারণ আছে। কারণটা এরকম হইতে পারে যে আমরা দেখছি লাম্পি আক্রান্ত যেসব গরু আক্রান্ত হয় তাদের শরীরে ঘা হয়। আচ্ছা, এই ঘাটা এমনও গরু আছে যে 2 বছর ধরে শুকাচ্ছে না, এরকমও গরু আছে অনেক দিন ধরে ঘাটা হিলিং হয় না, একটু হলেও থাকে। হ্যাঁ, একটু হলেও থাকে। এখন সম্ভবত এই কারণে হইতে পারে, যেহেতু ঘা তার বডিতে রয়ে গেছিল, ঘা থাকার অর্থ হচ্ছে তার আগের ভাইরাসে রয়ে গেছে, তো সে কারণে রিইনফেকশন হইতে পারে। নরমালি একবার লাম্পি হলে আর হবে না। যদি এরকম হয় যে আবার হয়েছে, তাহলে তার এই ধরনের কোনো ইনফরমেশন থাকতে পারে যে তার বডিতে আগে থেকেই কিছু হলেও ঘা রয়ে গেছে, সেখান থেকে রিইনফেকশন হতে পারে। আমরা 2 দিনকে এইচএস স্যালাইন দেবো অবশ্যই। সোডিবাই কার্ব যখনই দেবো আমরা 2 দিন এইচএস দেবো। ব্রোডিল বা উইন্ডেল সিরাপ কি দেওয়া যায়? ব্রোডিল বা উইন্ডেল সিরাপ আমরা ইনহেলার হিসেবে দেবো, যেটা আমাদের ইনহেলার আছে। ভিটামিন সি কাজ করতে পারে নডুল ফাটাতে। ভিটামিন সির অনেকগুলা কাজ আছে। ভিটামিন সি এর অনেকগুলা কাজ আছে,
তার মধ্যে তার একটা কাজ হচ্ছে অ্যান্টিভাইরাল, ভিটামিন সি অ্যান্টিভাইরাল এফেক্ট আছে। ভিটামিন সির অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে, এই আঙ্গিকে আপনি দিতে পারেন, কিন্তু দিলেই আপনার নডুল ফাটবে এটা 100% বলা যাবে না। বাছুরের শ্বাসকষ্ট এবং নেজাল মিউকাস আসে এই কেজে বেশি, ওই যে তার যে নেজাল প্যাসেজ যেটা ওইটাতে তো আপনার নডুল হয়েছে, সে যখন ফোর্স করে আনতে যাচ্ছে সেটাই মিউকাস আকারে বের হচ্ছে। শ্বাসকষ্টটা ওই কারণে হচ্ছে তার বাতাস ঠিকভাবে পাস হতে পারতেছে না, এই জন্য শ্বাসকষ্ট হচ্ছে। আমরা ইনহেলার দিলে সালবিটামল বলি বা স্টেরয়েড বলি, এই প্রিপারেশনগুলো আমাদের দিতে হবে ইনহেলার হিসাবে। এখানে লাম্পিতে ম্যাজিক কোনো ট্রিটমেন্ট আশা করা যাবে না, সবসময় সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে, আপনার প্রিভেনশনের উপর গুরুত্ব দিতে হবে। যেমন এশিয়ার ওই ভ্যাকসিনটা একটা গরুতে 200 টাকা লাগে, এটা কিন্তু টাকার দৃষ্টিতে বেশি মনে হইতে পারে, কিন্তু লাম্পিতে যে পরিমাণ ইকোনমিক লস হয় তার তুলনায় কিন্তু কিছুই না। এইভাবে আপনাকে খামারিদেরকে মোটিভেশন দিতে হবে। একটা গরুতে 200 টাকা। এফএমডি এবং এলএসডি, এফএমডি এলএসডি এই এফএমডি এবং এলএসডি যে পরিমাণে ইকোনমিক লস এই লাস্ট 1 বছরে করলো বা 2 বছরে করলো, এভাবে যদি 10 বছর চলে বাংলাদেশের লাইভ স্টক অর্ধেকে নামে আসবে। ইকোনমিক লস যখন এফএমডির ভয়াবহতা দেখি তখন মনে হয় এর ওপর আর কেউ নাই, আবার লাম্পিটা দেখলে আবার এরকম মনে হয়। তবে এফএমডির ইকোনমিক লস সবচেয়ে বেশি, এটাই স্বীকার করতে হবে। কারণ এবার এফএমডিতে যে হারে গরু মারা যাচ্ছে আজকে পর্যন্ত এটা অকল্পনীয়। আর এলএসডিতে ম্যাক্সিমাম বাছুর মারা যায়, সেক্ষেত্রে অ্যাডাল্ট গরু বেঁচে থাকে। আর এফএমডি দুইটাকে আক্রান্ত করে, বাছুর তো যায় প্লাস অ্যাডাল্ট। প্রি ভ্যাকসিনেশন বছরের যে কোনো সময় করা যাবে, প্রি ভ্যাকসিনেশন যে কোনো সময় করা যাবে। তবে লাম্পি বাংলাদেশে আক্রান্তের হার এপ্রিল থেকে জুন, এই সময়ে লাম্পি অ্যাটাক করবে, তার একটা এইটা সময়। তো আমরা বলছি যে ভ্যাকসিনটা দেবেন, এটার কার্যকারিতা হইতে 21 দিন, অ্যান্টিবডি প্রডিউস হইতে 21 দিন সময় লাগবে, তাহলে 21 দিন আগে দিতে হবে। অর্থাৎ মার্চ মাস হচ্ছে স্পেসিফিক টাইম। আপনি যদি সেই অ্যাঙ্গেলে চিন্তা করেন, এপ্রিল থেকে জুনের মধ্যে আপনার লাম্পি মহামারী শুরু হবে, সেই হিসাবে 21 দিন আগে অ্যান্টিবডি প্রডিউস করতে গেলে আপনাকে মার্চে দিতে হবে। ভ্যাকসিনের কোনো বিকল্প নাই লাম্পি এবং এফএমডি। ভ্যাকসিন দেওয়ার পরেও যদি হয় হোক, কিন্তু ভ্যাকসিন দিতে হবে। এটা বলা হয় যে যদি কেউ ভ্যাকসিন করাইতে না চায়, ভ্যাকসিন করতে না চায়, তো উনি যেন লাইভ স্টক লিভ করে। অর্থাৎ আপনি যদি ভ্যাকসিন করাইতে পছন্দ না করেন বা আগ্রহ না থাকে, তাহলে আপনার জন্য উচিত হচ্ছে লাইভ স্টক লিভ করা, লাইভ স্টকে থাকার আপনার দরকার নেই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি লাম্পি। লাম্পি তার একটা, আমি নডুল ফাটানোর যে বিষয়টা, আমি অনেক সময় নডুল করছিলাম, মানে কেটে দিছিলাম কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে, নডুলকে একবারে কেটে দিছিলাম, তো সেক্ষেত্রে ব্লিডিং হয়, নন স্টপ ব্লিডিং। এই ব্লিডিংটা বন্ধ হইতে চায় না সহজে।
ব্লিডিং কেটে দিয়ে আমি অনেক গরু আল্লাহর রহমতে ভালো হয়েছিল, কিন্তু মজার বিষয় হচ্ছে যে গরুটা বেঁচে গেছে আর কি, কিন্তু প্রায় একদিন ব্লিডিং হয়, মানে ধরে রাখতে হয় গজ দিয়ে, মালিকরা এটা পারে না। এইভাবে ট্রাই করতে পারেন, যখন কোনো অবস্থাতে দেখবেন যে নডুল ফাটতেছে না, এইটা ট্রাই করতে পারেন। আমি অনেকগুলো করছি, ব্লিডিং মানে নডুলকে কেটে দিছি। প্রেগনেন্ট অ্যানিমেলকে ভ্যাকসিন দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে। একবারে একদিনের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের এবং যে কোনো প্রেগনেন্ট 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 8 মাস দিতে হবে। এটা অন্য ভ্যাকসিনের মতোই, ভ্যাকসিন দিয়ে জ্বর আসতে পারে, আসলে জ্বরের ওষুধ দেবেন, গোসল করাই দেবেন এরকম। লাম্পি আক্রান্ত বাছুরকে গোসল করানো যাবে কিনা, এটা 2 রকম বলা যায়। আপনি গোসল করাইতেও পারেন, নাও করাইতে পারেন, তবে না করানোর যৌক্তিকতাটা বেশি। আপনি যদি গোসল করান বা গোসল করানোর প্রয়োজন মনে করেন, এর পরিবর্তে মাথায় পানি দিতে পারেন, যেহেতু প্রচুর পরিমাণে জ্বর থাকে মাথায় পানি দিতে পারেন। আর যখন লাম্পির নডুল ফেটে ঘা হবে তখন আর গোসল করানো যাবে না। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল লাম্পির আলোচনা। আগামীকালকে ইনশাল্লাহ এফএমডি নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।